বিক্রমের বাবার আচরণ দেখে খুব অবাক হয়ে গেল মুন্নি। বিক্রম তাকে বাবা বলেছে শুনে এরকম হাসিরই বা কী হলো সেটাও বুঝতে পারল না সে। তবে কি লোকটা বিক্রমের বাবা নয়? বিক্রম তাকে মিথ্যে কথা বলেছে? 7-5 ভাবতে ভাবতেই বিক্রম ডাকলো তাকে বসার ঘরে। বিকেলে বেরোবো আমরা, কিছু কাজ সেরে তারপর বাইরে ডিনার খাবো। ঠিক 5টায় রেডি হয়ে থেকো, জানালো বিক্রম। ঘাড় নেড়ে নিজের ঘরে চলে গেল মুন্নি। একবার তাকিয়ে সে দেখেছে বিক্রমের বাবার চোখ দুটো যেন তাকে গিলে খেতে চাইছে। তার মন বলছে কোথাও কিছু একটা গড়বড় আছে। আজ 1 মাসের বেশি সে এই বাড়িতে আছে, কোনো দিন কিছু মনে হয়নি, কিন্তু আজ এই লোকটা যাকে বিক্রম বাবা বলে পরিচয় দিয়েছে, বাড়িতে আসার পর থেকে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মুন্নির। বিকেলে সেজেগুজে বেরোলো তারা 3 জন। মুন্নি দেখল বিক্রম উঠে ড্রাইভারের পাশের সিটে বসলো, আর তার বাবা বসলো মুন্নির পাশে। খুব রাগ হলো মুন্নির। বিক্রম কি তার পাশে বসতে পারতো না? কিছুক্ষণ যাওয়ার পর তার হাতের ওপর হাত রেখে বিক্রমের বাবা বলল, আমাকে কেমন লাগলো তোমার? ভালোই, দ্বিধা নিয়ে উত্তর দিল মুন্নি। গা গুলিয়ে উঠছে তার। লোকটা তার হাতে হাত ঘষছে। সামনের আয়নায় দেখল জিতু অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বড় একটা হোটেলের সামনে দাঁড়ালো গাড়ি। শহরের বাইরে এদিকে কখনো আসেনি মুন্নি। জানালা দিয়ে চারদিকটা দেখছিল সে। নামো বলে তার হাতে অল্প চাপ দিয়ে নেমে গেল বিক্রমের বাবা। জিতু বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকলো। নামতে গিয়ে মুন্নি শুনতে পেল, পালাও মুন্নি। চমকে উঠে জিতুর দিকে তাকালো সে। এমনভাবে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি, কিন্তু মুন্নি স্পষ্ট শুনেছে ফিসফিস করে কেউ তাকে পালাতে বলেছে। একমাত্র জিতু ছাড়া কেউ হওয়ার কথা নয়। সামনে দাঁড়িয়ে আছে বিক্রম আর তার বাবা। মুন্নি বেরিয়ে আসতেই তার হাত ধরে ফেলল বিক্রমের বাবা। খুব বিরক্ত লাগলো মুন্নির, কিন্তু কিছু বলতে পারল না। বিক্রমের সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি তার। লোকটা আসলে কে বা বিক্রমের সঙ্গে তার কি পরিচয়, এসব কথা জানতে খুব ইচ্ছে করছে তার। বিক্রমের সামনেই আধবুড়ো লোকটা কেন মুন্নির গা ঘেঁষে থাকতে চাইছে, কেনই বা বিক্রম সেসব মেনে নিচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। ঠিক হোটেলে ঢোকার মুখে পেছন ফিরে একবার তাকালো মুন্নি। এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জিতু। মুখ আর শারীরিক অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে সে খুব চিন্তিত। খানিকটা ঘাবড়ে গেল মুন্নি। তবে কি কোনো বিপদ ঘটতে চলেছে তার সঙ্গে? এতদিন তো জিতুর হাব ভাবও তার সুবিধের মনে হতো না। কেমন অদ্ভুত চোখে তাকিয়ে থাকতো তার দিকে। এমন হতে পারে সে মুন্নিকে বিপদে ফেলতে চাইছে। কাকে বিশ্বাস করবে, কি করবে, কিছু বুঝতে পারল না মুন্নি। কিন্তু চুপ করে থাকলে যে চলবে না সেটা সে বুঝতে পারছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল তার। আমার রুমালটা গাড়িতে ফেলে এসেছি, নিয়ে আসবো? একদম স্বাভাবিকভাবে বলল সে। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, বলল বিক্রমের বাবা। ধীরে সুস্থে গাড়ির দিকে এগিয়ে গেল মুন্নি। যা করতে হবে খুব দ্রুত করতে হবে। সে কাছে আসতেই নিচু গলায় জিতু বলল, এরা খুব খারাপ লোক মুন্নি। বিক্রম তোমাকে বিক্রি করে দিয়েছে ওই বুড়োর কাছে, পালাও। তারপর দরজা খুলে দিল গাড়ির। গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে খোঁজার ভান করতে করতে মুন্নি বলল, তাহলে নিয়ে চলো আমাকে, গাড়িতে উঠে বসো।
বলেই বিদ্যুৎ গতিতে নিজের সিটে বসে গেল জিতু। ততক্ষণে মুন্নিও বসে দরজা বন্ধ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি ছুটিয়ে দিল জিতু। বুকের মধ্যে তখন ভয় আর উত্তেজনায় ধড়াস ধড়াস করছে মুন্নির। এদিকে এই এই পালালো পালালো করতে করতে চারদিকে তাকিয়ে চুপ করে গেল বিক্রম আর তার নকল বাবা। আশেপাশের লোকজন তাদের দিকে তাকিয়ে আছে। এটা একটা অভিজাত হোটেল। চুপচাপ সেখান থেকে রাস্তায় এসে গাড়ির সন্ধান করতে লাগলো তারা। তারপর মিনিট তিনেক পর একটা খালি ট্যাক্সি পেয়ে উঠে বসলো। কিন্তু ততক্ষণে অনেক দূর চলে গেছে জিতু আর মুন্নি। কেঁদো না, আর কোনো ভয় নেই তোমার, মুন্নিকে কাঁদতে দেখে বলল জিতু। এবার মুন্নি জানতে পারল ওই লোকটা মোটেও বিক্রমের বাবা নয়, দুবাইয়ের কোনো এক শেখ। বিক্রম তার থেকে অনেক টাকা ধার নিয়েছিল কয়েক বছর আগে, তারপর শোধ দিতে পারছিল না। মুন্নিকে সে এনেছে শেখের হাতে তুলে দেওয়ার জন্য। খুব সম্ভবত একেবারে নিষ্পাপ অনাঘ্রাতা সুন্দরী কোনো কিশোরীর বিনিময়ে তার ঋণ মুকুব করে দেবে কথা দিয়েছিল শেখ। দুবাইতে নিয়ে গিয়ে মুন্নিকে সে নিজের ভোগ্যপণ্যে পরিণত করত। দুদিনের মধ্যেই দুবাই রওনা দিত তারা। জিতুর কথা শুনে কেঁপে উঠল মুন্নি। এজন্যই বোধহয় তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়নি বিক্রম। জীবনে প্রথম কাউকে সত্যিকারের ভালোবেসেছিল সে, আর সেই তাকে এরকমভাবে ধোঁকা দিল। বিক্রমকে নিয়ে কত স্বপ্নই না দেখেছে সে এই কদিনে। বুকের ভেতরটা কষ্টে ভেঙে যেতে লাগলো তার। কিছু দূর এসে সোজা পুলিশ স্টেশনে গাড়ি ঢুকিয়ে দিল জিতু। তারপর মুন্নির হাত ধরে ভেতরে ঢুকলো। পুলিশের কাছে সমস্ত কিছু খুলে বলে রিপোর্ট লিখিয়ে বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বেরোলো তারা। বিক্রমের গাড়ি থানার সামনে রেখে দিয়ে অন্য একটা গাড়িতে চড়ে বসল। আমাকে মাসির দোকানের সামনে ছেড়ে দেবে? যদিও জানি না মাসি আমাকে আর থাকতে দেবে কিনা, করুণ মুখে বলল মুন্নি। ঘাড় নেড়ে তার কথায় সায় দিল জিতু। কিছু দূর যাওয়ার পর অপরাধীর মতো গলায় সে বলল, আমাকে কি ভরসা করতে পারবে মুন্নি? আসলে সেই প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছে। আমি জানি তুমি বিক্রমকে ভালোবাসতে, আর এত সব কিছুর পর হয়তো কাউকে তুমি সহজে বিশ্বাস করতে পারবে না, কিন্তু সত্যিই বলছি, আমি মন থেকে তোমার ভালো চাই। তুমি যদি আমার সঙ্গে না যেতে চাও তো ঠিক আছে, কোনো জোর করব না আমি, কিন্তু যদি ভরসা করতে পারো তাহলে তার মর্যাদা পাবে। এটুকু বলতে পারি, বিয়ে করে তোমাকে সুখে রাখার সব রকম চেষ্টা করব আমি। আমি কাউকে বিয়ে করব না, হঠাৎ জোরে কেঁদে উঠল মুন্নি। এত তাড়াতাড়ি বিক্রমের জায়গা কাউকে দিতে পারবে না সে। তার কান্না দেখে ঘাবড়ে গেল জিতু। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল তাকে। কিছুক্ষণ পর মাসির দোকানের সামনে মুন্নিকে নামিয়ে দিয়ে চলে গেল সে। মনটা বিষণ্ণ হয়ে গেল তার। মুন্নিকে সে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু কী বা করবে সে? মুন্নি তো আর তাকে ভালোবাসে না। এই ঘটনার পর 5 মাস কেটে গেছে। নতুন কাজে ঢুকেছে জিতু। এই 5 মাসে প্রতিটা দিন ডিউটি শেষে সে মুন্নির মাসির দোকানের সামনে দিয়ে গেছে। একটু দূরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছে, যদি একবার মুন্নিকে দেখতে পায়। কিন্তু না, মুন্নির কোনো দেখা মেলেনি। মুন্নির মাসি কেমন সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে থাকে। গিয়ে কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না তার। মুন্নির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন যে
স্বপ্নই থেকে যাবে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে সে। তবু প্রতিদিন সকালে নতুন আশা নিয়ে ঘুম থেকে ওঠে, হয়তো আজ মুন্নির সঙ্গে দেখা হবে। আর এদিকে মুন্নি প্রতিদিন আড়ালে চোখের জল ফেলে। মাসির কাছে শুনেছে জিতু প্রতিদিন দোকানের সামনে এসে অপেক্ষা করে। নিজের বোকামির জন্য সে যে সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে এখন সে বুঝতে পারে। জিতু তার জন্য নিজের ভালো চাকরি ছেড়ে দিল, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচালো। এরপরও সে তাকে বিশ্বাস করতে পারল না। কপালটা তার সত্যিই পোড়া। ফিরে আসার পরই এক আত্মীয়ের ছেলের সঙ্গে মাসি তার বিয়ে দিয়ে দিল। মুন্নিকে কাছে রাখা নাকি তখন তার জন্য বিপজ্জনক। যদি বিক্রম আবার তাকে খুঁজতে আসে? মুন্নিও আর বাধা দিতে পারেনি। বর বাবলুকেই তখন স্বপ্নের রাজকুমার হিসেবে গ্রহণ করেছিল সে। আজকাল ভীষণ আফসোস হয় তার। বর মদ খেয়ে ফিরে প্রতি রাতে যখন পেটায় তাকে, তখন জিতুর কথা খুব মনে পড়ে। ছোটবেলা থেকেই সে জানত তার মতো মেয়েদের স্বপ্ন কোনো দিনও সত্যি হয় না। তবু স্বপ্ন দেখেছিল সে, একটা সুন্দর সুখী সংসারের স্বপ্ন। কিন্তু নিয়তি যে তার কপালে সুখ লেখেইনি। না হলে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কেউ এভাবে পেটায়? পেটে হাত বোলাতে বোলাতে প্রতিজ্ঞা করে মুন্নি আর কোনো দিন স্বপ্ন দেখবে না। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার।